ওয়েলকাম ফ্রেন্ড ইন মাই ইউটিউব চ্যানেল মান্না স্যারের ক্লাস। আমি বিশ্বজিৎ মান্না। এসো তোমাদের একটু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখানোর চেষ্টা করি। সো ভিডিওটা মন দিয়ে দেখো, পছন্দ হলে প্লিজ লাইক করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারো। আজ আমাদের টপিক বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট 1। ইলেকট্রিসিটি এই শব্দটা আমরা সবাই পরিচিত। বৃষ্টির সময় বজ্রপাত বা লাইটিং আমরা সবাই দেখেছি। নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে, আকাশে এই ঝিকিমিকি আলো এলো কোত্থেকে? উত্তরে এক কথায় বলতে পারি, এটা প্রকৃতিতে মেঘে মেঘে ঘর্ষণের ফলে তৈরি হওয়া ইলেকট্রিসিটি। তবে শুধু প্রকৃতিতেই নয়, মানুষ এই ইলেকট্রিসিটিকে ল্যাবরেটরিতেও তৈরি করে দেখিয়েছে। আর যার ফলস্বরূপ আমাদের সভ্যতা, সমাজ এবং আমাদের দৈনন্দিন লাইফস্টাইলেও বহুল পরিবর্তন এসেছে। বাড়ির টিভি, ফ্রিজ, লাইট, পাখা যাবতীয় জিনিসই ইলেকট্রিসিটি ছাড়া অচল। আর এগুলো না চললে আমরা কতটা অচল সেটা লোডশেডিং হলেই টের পেয়ে যাই। নাও, ইলেকট্রিসিটির ইউজেসটা আমরা সবাই ভালো করে জানি। এবার আমরা আলোচনা করব এই ইলেকট্রিসিটি জিনিসটা আসলে কি। আমাদের প্রত্যেকের বাড়িতেই লাইট, পাখা সুইচ টিপলেই চলতে দেখেছি। আর আমাদের এতটুকু অভিজ্ঞতা আছেই যে বাড়ির প্রত্যেকটি ইলেকট্রিকের জিনিসই সুইচ বোর্ডের সাথে কিছু তার দিয়ে কানেকশন করা থাকে, ঠিক এই ছবিটার মতো। আমি এই ভিডিওতে একটা সুইচ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে প্রত্যেকটা লাইট বা পাখার জন্য কিন্তু আলাদা আলাদা সুইচ কানেকশন করা থাকে। এবার ভাবো, যখনই সুইচ টিপছি লাইট জ্বলে উঠছে আর পাখা ঘুরতে শুরু করছে, কিন্তু কেন? এটা হতে পারে কিছু একটা অজানা জিনিস এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যার সাহায্যে এই যন্ত্রগুলো কাজ করছে। প্রশ্ন তাহলে এসেই যায়, কি যাচ্ছে? শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি অনুসারে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, অনলি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার। অর্থাৎ সোজা ভাষায়, কোনো শক্তিকে কেউ সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারবে মাত্র। যেমন ধরো, আমরা যখন শীতকালে ঠান্ডা লাগলে হাতে হাত ঘষি এবং হাতের তালুতে গরম অনুভব করি। এর পিছনে যে থিওরিটা আছে সেটা হলো, যখনই হাতের ওপর হাত ঘষলাম আর অমনি হাতের চামড়ার ঘর্ষণের জন্য হাতের দেওয়া যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিবর্তিত হলো, তার জন্যই আমরা গরম অনুভব করি। ঠিক এইভাবেই শক্তি রূপান্তরিত হয় এক রূপ থেকে অন্য রূপে। তাহলে আগের প্রশ্নের উত্তর বেরোলো যে নিশ্চয়ই কোনো এক প্রকার শক্তি বাল্বের মধ্যে আলোক শক্তিতে ও পাখার মধ্যে গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার একটু ডিটেলে বুঝি, হোয়াট ইজ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে শক্তির একটা রূপ। হিট, লাইট, সাউন্ড ও আর 5-10টা অন্যান্য শক্তির মতো এটাও এক প্রকার শক্তি। এটি এমন একটা জিনিস যাকে চোখেও দেখা যায় না, কানেও শোনা যায় না, আবার এর কোনো স্বাদ নেই আর কোনো গন্ধও নেই। একমাত্র স্পর্শের দ্বারাই আমরা এর অনুভূতি পাই। অনেকের এরকম অভিজ্ঞতাও আছে যে ছেঁড়া তার বা ওপেন প্লাগ পয়েন্টে ভুলবশত হাত পড়ে গেছে, আবার কোনোভাবে চালু মেশিনে টাচ হয়েছে এবং মুহূর্তের মধ্যেই একটা ঝটকা খেয়েছি। আর এই অনুভূতিটাই প্রমাণ করে যে ইলেকট্রিসিটির অস্তিত্ব আছে। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নিয়ে খুব সাবধানে কাজ করতে হয়, কারণ বিদ্যুৎ অদ্ভুত, এ যুগের দেবদূত। সাবধান না থাকিলে পরে সাক্ষাৎ যমদূত। আশা করি মানেটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। অ্যাটম এই শব্দটা তোমরা অনেকেই শুনেছ। জাপানের সেই অ্যাটমিক বমের কথা মনে পড়ে যায়। যাকে অতদূর হিস্ট্রিতে যাচ্ছি না, তবে ছোটবেলায় কেমিস্ট্রিতে হয়তো পড়েছ, অ্যাটমস আর দ্য স্মলেস্ট পসিবল পার্ট অফ অ্যান এলিমেন্ট। মানে আমাদের পাশে থাকা বই, খাতা, ইট, পাথর, এমনকি এই বিশ্বব্রহ্মাণ্ডে যা আছে সব কিছুই অতীব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। এই ছোট ছোট অংশগুলোকেই অ্যাটম বা পরমাণু বলা হয়। বোর অ্যাটমিক মডেল অনুযায়ী
একটা অ্যাটমে মেনলি তিনটে জিনিস থাকে: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ ও নিউট্রন আনচার্জ বা কোনো চার্জ থাকে না। একটি ছোট্ট জায়গায় এক বা একাধিক প্রোটন আর নিউট্রন একসাথে ঘিঞ্জিভাবে অবস্থান করে, একে নিউক্লিয়াস বলে। এবং এই নিউক্লিয়াসের চারিদিকে একটা গোলাকার পথে এক বা একাধিক ইলেকট্রন ঘুরতে থাকে একটি নির্দিষ্ট দিকে এবং একটি নির্দিষ্ট গতিতে। এরকমভাবে এক বা একাধিক ইলেকট্রন বিভিন্ন গোলাকার পথে ঘুরতে থাকে। এই গোলাকার পথগুলোকে কক্ষপথ বা অরবিট বলা হয়। ঠিক স্ট্রাকচারটা দেখতে অনেকটা আমাদের সৌরজগতের মতন, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরে বেড়ায়। আবার প্রত্যেকটা অরবিটে ঘোরা এই ইলেকট্রনগুলো কিছু শক্তি ধারণ করে তাদের অরবিট পজিশন অনুযায়ী। মানে একটি অরবিট ও ঠিক তার পাশে থাকা অরবিটের ইলেকট্রনের শক্তি সম্পূর্ণ আলাদা। এই ইলেকট্রনগুলি আবার এনার্জি গ্রহণ বা বর্জন করে অরবিট চেঞ্জ করতে পারে বা জাম্প করতে পারে। অর্থাৎ যখন কোনো ইলেকট্রন বাইরে থেকে এনার্জি গ্রহণ করে এক্সাইটেড হয়ে পড়ে, তখন লোয়ার অরবিট থেকে জাম্প করে হায়ার অরবিটে শিফট করতে পারে। আবার ঠিক উল্টোভাবে কোনো কারণে এনার্জি বর্জন করে নিস্তেজ হয়ে যায়, তখন হায়ার অরবিট থেকে শিফট করে লোয়ার অরবিটে ফিরে আসতে পারে। এইভাবে ইলেকট্রন অরবিট চেঞ্জ করে। এবার প্রত্যেকটা অরবিটে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই অরবিটে থাকার জন্য ইলেকট্রনগুলোর ওপর একটা অভিকেন্দ্র বল কাজ করে, যার জন্য এই ইলেকট্রনগুলো ওই অরবিটেই থাকে। আমরা জানি ফোর্স ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার, মানে দুটো কণা বা বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যেকার ডিস্টেন্সের ওপর নির্ভর করে। মানে ডিস্টেন্স যত কমবে তত তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়বে, ও ডিস্টেন্স যত বাড়বে তত তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল কমতে থাকে। এই তত্ত্ব অনুযায়ী এবার নিউক্লিয়াস থেকে একদম মাঝের যে অরবিটটা আছে তার দূরত্ব সব থেকে কম, তাই তাদের মধ্যেকার আকর্ষণ বল নিউক্লিয়াস ও ওই অরবিটের ঘূর্ণীয়মান ইলেকট্রনের মধ্যে সব থেকে বেশি। এইভাবে দ্বিতীয় অরবিটের ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বল কিছুটা কম, ও ঠিক একইভাবে সব থেকে দূরে থাকা বাইরের অরবিটটায় যে ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বল সব থেকে কম। কিছু কিছু মেটেরিয়াল বা পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বল খুবই কম বা নগণ্য হয়ে যায়। তাই অনেক সময় কি হয়, বাইরে থেকে সামান্য কিছু এনার্জি এই ইলেকট্রনগুলি যদি পায়, অরবিট থেকে ছিটকে বেরিয়ে পড়ে ও ফ্রিলি ভাবে মেটেরিয়ালের সারফেসে ঘুরে বেড়ায়। এবং এই ইলেকট্রনগুলিকেই তখন বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত আধান। কোনো পদার্থের মধ্যে কতগুলো ফ্রি ইলেকট্রন বা মুক্ত আধান আছে তার উপরই ডিপেন্ড করে ইলেকট্রিসিটি। এবার আসি টাইপস অফ মেটেরিয়াল। আমরা জানি যে বিভিন্ন পদার্থের অ্যাটমিক স্ট্রাকচার বিভিন্ন রকমের হয়। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচার এবং অ্যালুমিনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার এক নয়। সেই জন্য অ্যালুমিনিয়ামে ফ্রি ইলেকট্রন যত সহজে পাওয়া যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা খুবই কঠিন। তাই কোনো মেটেরিয়ালের সারফেসে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে যতগুলি ফ্রি ইলেকট্রন ইজিলি পাওয়া যায় বা অ্যাভেলেবেল থাকে, সেই পরিমাণকে নির্ভর করে মেটেরিয়ালকে মেনলি তিন ভাগে ভাগ করা হয়েছে: কন্ডাক্টর, ইনসুলেটর ও সেমিকন্ডাক্টর। নাও কন্ডাক্টর কি? হিউজ ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল অন সারফেস। মানে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে যে সব মেটেরিয়ালের সারফেসে অসংখ্য পরিমাণ ফ্রি ইলেকট্রন খুব সহজেই পাওয়া যায়, সেই সব মেটেরিয়ালকে কন্ডাক্টর বলা হয়। ফর এক্সাম্পল ম্যাক্সিমাম মেটাল যেমন কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, এই সবগুলোই মেনলি। ইলেকট্রিক্যাল মেশিনের মেন কম্পোনেন্ট কিন্তু এইসব মেটেরিয়াল দিয়েই তৈরি হয়। এবার ইনসুলেটর। ইনসুলেটর কোনগুলো? যেসব মেটেরিয়ালের সারফেসে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে ফ্রি ইলেকট্রন অলমোস্ট নীল, মানে খুবই কম পরিমাণে থাকে,
বা না থাকার সমান বা নগণ্য, এবং এর জন্যই এই সব মেটেরিয়াল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, তাই এদেরকে ইনসুলেটর বলা হয়। যেমন উড, রাবার, প্লাস্টিক, সিরামিক ইত্যাদি। বাড়ির সুইচ বোর্ড কিন্তু এই সব মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। নাও সব শেষে সেমিকন্ডাক্টর। এই সব মেটেরিয়ালের সারফেসে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে একটু পরিমাণে ফ্রি ইলেকট্রন দেখা যায়। মানে কন্ডাক্টরের মতন হিউজ পরিমাণে থাকে এটাও নয়, আবার ইনসুলেটরের মতো একদমই থাকে না সেটাও নয়। কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থায় থাকে। কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থায় থাকার জন্য এই মেটেরিয়ালগুলো খুব ভালো করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, এবং ইনসুলেটরের মতন পুরোপুরি বন্ধও করে দেয় না বলে এই সব মেটেরিয়ালকে সেমিকন্ডাক্টর বা বাংলায় অর্ধপরিবাহী বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে, যেটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্স নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আসি ওহমস ল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের অনেক রকম ল পড়তে হয়। তার মধ্যে প্রথম সারির লগুলোর মধ্যে হচ্ছে ওহমস ল। এই সূত্র অনুযায়ী, ইফ টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল ভ্যারিয়েবল রিমেন আনচেঞ্জ, অর্থাৎ যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, দেন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট ফ্লোয়িং বিটুইন দিস টু পয়েন্ট। মানে তখন কোনো কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য থাকবে, ওই দুটো পয়েন্টের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে তার সমানুপাতিক। এখানে অন্যান্য ভৌত অবস্থা বলতে কন্ডাক্টরি উপাদান বা কি মেটেরিয়াল দিয়ে তৈরি, তার ঘনত্ব বা ডেনসিটি, দৈর্ঘ্য বা লেন্থ, প্রস্থচ্ছেদ ইত্যাদিকে বোঝানো হয়েছে। এটাই হচ্ছে ওহমস ল। নাও এখানে একটা সার্কিট বোঝানো হয়েছে, যেখানে ভি একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে এবং আই একটা কারেন্ট ফ্লো হচ্ছে বিটুইন এ এবং বি পয়েন্টের মধ্যে। তাহলে এই সূত্র অনুযায়ী ভি সাপ্লাই ভোল্টেজ এ এবং বি পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি করছে, সেইটা এর মধ্যে যে কারেন্ট আই আছে তার সমানুপাতিক। তাহলে ওহমস ল থেকে পাই পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু কারেন্ট, বা ভি প্রপোর্শনাল টু আই। এখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যার ইউনিট হচ্ছে ভোল্ট বা শর্টে ভি লেখা হয়, এবং আই হচ্ছে কারেন্ট, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার বা শর্টে এ লেখা হয়। এখানে ভি প্রপোর্শনাল টু আই কথাটার মানে হচ্ছে ভি যত বাড়বে আইও তত বাড়বে, এবং ভি যত কমবে আইও ঠিক একইভাবে তত কমবে। এবার ম্যাথমেটিক্যাল ডিটেকশন অনুযায়ী পাচ্ছি ভি ইকাল টু আর ইন্টু আই। এখানে আর হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, এর ইউনিট হচ্ছে ওহম। এই রেজিস্ট্যান্স নিয়ে আমরা পরে আলোচনা করব। ওহমস ল অনুযায়ী আমরা যদি কোনো সার্কিটের গ্রাফ আঁকি, আইকে যদি এক্স অ্যাক্সিসে রাখি এবং ভিকে যদি ওয়াই অ্যাক্সিসে রাখি, তাহলে ওহমস ল অনুযায়ী যে গ্রাফটা পাবো সেটা হবে একটা স্ট্রেট লাইন, যেটা অরিজিন দিয়ে পাস করবে, পাসিং থ্রু অরিজিন। এই ভিডিওতে আপাতত এতটুকুই, বাকিটা আমরা পার্ট 2 এ কন্টিনিউ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও। সো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আপাতত গুড বাই।